আচ্ছা, কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগের বিশাল সব দালান কোঠা বা স্থাপনাগুলো আজও কিভাবে টিকে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই খুঁজব। আমরা জানব প্রাচীন স্থাপত্যের সেই শ্বাসরুদ্ধকর যান্ত্রিক সাফল্য আর এর পেছনে লুকিয়ে থাকা দারুণ কিছু অমীমাংসিত রহস্য সম্পর্কে। তো চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। শুরুতেই একটা ঘোর লাগা প্রশ্ন মাথায় আসে, তাই না? আজ আমাদের এত উন্নত ক্রেন, এত ভারী যন্ত্রপাতি রয়েছে, কিন্তু এগুলো ছাড়া আমাদের পূর্বপুরুষরা কিভাবে ৮০ টন ওজনের বিশাল পাথরের খণ্ড দিনের পর দিন ওপরে তুলেছেন? কিংবা গিজা আর এলোরার কৈলাসের কথা ভাবুন, কোনো ব্লুপ্রিন্ট ছাড়াই কিভাবে আস্ত একটা পাহাড় কেটে একেবারে ওপর থেকে নিচের দিকে একটা নিখুঁত কাঠামো তৈরি করা হলো? সত্যি এই অসম্ভব কিভাবে সম্ভব হয়েছিল? আচ্ছা, এই রহস্যের গভীরে যাওয়ার আগে আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। আমরা কথা বলবো প্রাচীন স্থাপত্যের বিস্ময় নিয়ে, জানব ওস্টিয়ার ভল্ট বা খিলান নির্মাণ কৌশল, শিবামের মাটির দালান, প্রাচীন উত্তোলনের কৌশল এবং সবশেষে কিছু চমকপ্রদ বিকল্প বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে। তো প্রথমেই প্রাচীন স্থাপত্যের বিস্ময়। প্রাচীন নির্মাতাদের এমন কিছু কীর্তি রয়েছে যা আজকের আধুনিক প্রকৌশল বিজ্ঞানের সমস্ত হিসাব নিকাশকেও হার মানায়। এগুলো শুধু পুরনো কোনো ভবন নয়, বরং মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর মেধার এক অবিশ্বাস্য প্রমাণ। আর এখানে একটা দারুণ ইঞ্জিনিয়ারিং প্যারাডক্স বা প্রকৌশলগত ধাঁধা আমাদের সামনে চলে আসে। একটু ভাবুন, একদিকে রয়েছে গিজার গ্রেট পিরামিডের ৮০ টন ওজনের এক একটা চুনা পাথরের ব্লক, যা সেই ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে নিখুঁতভাবে বসানো হয়েছিল। আর অন্যদিকে একজন সাধারণ মানুষের সর্বোচ্চ ভার বহন ক্ষমতা কত? মেরে কেটে ওই ৫০ কিলোগ্রামের মতো। মানুষের শারীরিক সক্ষমতা আর এই বিশাল পাথরগুলোর ওজনের মধ্যে এই যে আকাশ পাতাল পার্থক্য, এটা সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এবার গিজা থেকে সরাসরি চলে যায় ভারতের মহারাষ্ট্রের কৈলাস মন্দিরের রহস্যে। এটা কিন্তু নিচ থেকে উপরে নয়, বরং আস্ত একটা পাহাড়কে একেবারে উপর থেকে নিচের দিকে কেটে তৈরি করা হয়েছে। মানে বুঝতে পারছেন, খোদাই করার সময় কোনো ভুলের সুযোগই ছিল না। একবার ছেনি একটু বেশি গভীরে চলে গেলে সেটা ঠিক করার কোনো উপায় নেই। কোনো কাগজের ব্লুপ্রিন্ট বা 3D মডেল ছাড়াই এর প্রতিটি সূক্ষ্ম কারুকাজ করা হয়েছিল। আর সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? এই পাহাড়টা কাটার পর যে লাখ লাখ টন পাথর বেরিয়ে হয়েছিল, তার কোনো হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। আশেপাশের কোথাও সেই পাথরের ধ্বংসাবশেষ নেই। ব্যাপারটা আসলেই মাথা ঘোরানো। তো এই রহস্যময় স্থাপনাগুলো থেকে এবার একটু প্রমাণিত আর ব্যবহারিক প্রকৌশলের দিকে নজর দেয়া যাক। ওস্টিয়ার ভল্ট বা খিলান নির্মাণ। প্রাচীন রোমানরা যখন শহরে জনসংখ্যা বৃদ্ধির সমস্যার মুখে পড়ল, তখন কিভাবে বহুতল ভবন বানিয়ে তারা এই সমস্যার জাদুকরী সমাধান করেছিল, সেটাই এখন আমরা দেখব। রোমানরা কনক্রিট ব্যবহার করে এই ভল্ট বা খিলানযুক্ত কাঠামো বানাত, যা বহুতল ভবন নির্মাণকে অভাবনীয়ভাবে সম্ভব করেছিল। রোমান বন্দর নগরী ওস্টিয়াতে এর দারুণ প্রভাব দেখা যায়। মূলত এই ক্রস ভল্ট কাঠামোর সাহায্যে তারা ইনসুলা বা প্রাচীন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো তৈরি করত, যেগুলো অনায়াসে ২ বা তার চেয়ে বেশি তলার হতো। বলতে গেলে এটা ছিল সে যুগের একটা যুগান্তকারী উদ্ভাবন। ওস্টিয়ার এই বহুতল ভবন নির্মাণের পদ্ধতিগুলোকে কাঠামোগতভাবে মূলত ২ ভাগে ভাগ করা যায়। একদিকে রয়েছে হাইওয়াল ইরেক্টেড বা উঁচু দেয়াল নির্মাণ পদ্ধতি, আর অন্যদিকে ভল্ট নেস্টেড বা ভল্ট স্তূপীকৃত পদ্ধতি। রোমানরা ঠিক এই কৌশলটা কাজে লাগিয়েই ওপরের তলাগুলোর বিশাল ওজন সরাসরি নিচের ভল্টগুলোর সাহায্যে খুব সুন্দরভাবে সামলে নিত। এখানে একটু খেয়াল করলেই বুঝবেন কিভাবে প্রথমে এই খিলানযুক্ত দেয়ালগুলো তৈরি করা হতো। এই দেওয়ালগুলো আসলে ক্রস ভল্টের ৪টি বৃত্তচাপকে পথ দেখানোর জন্য একটা দারুণ আর্কিটেকচারাল টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করত। এটা থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে তখনকার নির্মাণ প্রক্রিয়া ঠিক কতটা সুপরিকল্পিত আর গোছানো ছিল। রোম থেকে এবার আমাদের গন্তব্য মধ্যপ্রাচ্যে, ইয়েমেনের রুক্ষ মরুভূমিতে। শিবামের মাটির দালান, হ্যাঁ, কংক্রিটের বদলে শুধু মাটি আর খড় ব্যবহার করে কিভাবে প্রাচীন যুগে বহুতল ভবন বানানো সম্ভব হয়েছিল, এটা তারই এক বাস্তব আর অবিশ্বাস্য উদাহরণ। ভাবা যায় ৫০০ বছর শিবামের এই আকাশচুম্বী ভবনগুলো শুধুমাত্র রোদে শুকানো মাটির ইট দিয়ে তৈরি,
অথচ মরুভূমির ওই রুক্ষ পরিবেশে এগুলো 5 শতাব্দীরও বেশি সময় ধরে সগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এমনকি আজও সেখানে মানুষ বাস করে। স্রেফ মাটির তৈরি একটা কাঠামোর এমন স্থায়িত্ব সত্যি অবাক করার মতো, তাই না? শিবামের এই দালানগুলোকে শুধু সাধারণ ভবন ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলো আসলে প্রচণ্ড গরম আর ধ্বংসাত্মক বন্যার বিরুদ্ধে এক অতি উন্নত নগর প্রকৌশলের যুদ্ধ। উঁচু কাঠামোগুলো শহরের বাসিন্দাদের উপত্যকার আকস্মিক বন্যা থেকে বাঁচায়। একেবারে ওপরের তলার সাদা চুন প্রখর সূর্যের তাপ প্রতিফলিত করে ঘর ঠান্ডা রাখে, আর পুরো মাটির দেয়ালগুলো দিনের প্রচণ্ড তাত শুষে নিয়ে রাতের বেলায় তা ধীরে ধীরে ছেড়ে দেয়। এর পাশাপাশি শহরের সরু আর আঁকাবাঁকা রাস্তাগুলো পথচারীদের জন্য চমৎকার ছায়াময় একটা পরিবেশ তৈরি করে। এক কথায় মাস্টারপিস নগর পরিকল্পনা। আচ্ছা, এতক্ষণ তো স্থাপনা দেখলাম। এবার দেখা যাক বিশাল পাথরের এই অতিকায় কাঠামোগুলো বাস্তবে রূপ পেল কিভাবে। প্রাচীন উত্তোলনের কৌশল। এখন আমরা জানব সেই সব নেপথ্যের যান্ত্রিক নায়কদের কথা, যাদের কারণে মধ্যযুগীয় এবং প্রাচীন যুগের এই সুউচ্চ স্থাপত্যগুলো শেষ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পেরেছিল। এই অসামান্য ট্রেডমিল ক্রেন, যাকে অনেকেই কাঠবিড়ালির চাকা বলত, এর কাজ করার প্রক্রিয়াটা ছিল একেবারে সাধারণ কিন্তু জাদুকরী। একটা বিশাল কাঠের চাকার ভেতরে মানুষের হাঁটার সাধারণ গতিকে কাজে লাগিয়ে সেটাকে অকল্পনীয় উল্লম্ব উত্তোলন শক্তিতে বদলে ফেলা হতো, আর এর সাথে যুক্ত হতো শক্তিশালী পুলি বা কপিকল। এই পুলি সিস্টেমটাই প্রাথমিক শারীরিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে ভারী পাথর তুলতে সাহায্য করত। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো মেকানিক্স বা বলবিদ্যার একটা সুবর্ণ নিয়ম। ব্যাপারটা হলো, একটা বিশাল ভারী পাথরকে যদি মাত্র 1 মিটার ওপরে তুলতে হতো, তাহলে শ্রমিকদের দড়ি টানতে হতো অনেক মিটার। এতে কাজটা বেশ ধীরগতির হয়ে যেত ঠিকই, কিন্তু এটা ছিল নিঃসন্দেহে অত্যন্ত নিরাপদ আর নিখুঁত। তখনকার স্থপতিরা এই খুব সাধারণ একটা নীতির ওপর ভিত্তি করেই বিশাল সব দুর্গ আর মিনার গড়ে তুলেছিলেন। এখন সমস্যা হল, প্রচলিত প্রত্নতত্ত্ব অনেক সময় এই বিশালাকার পাথর বা মেগালিথিক কাঠামোগুলোর সম্পূর্ণ যৌক্তিক ব্যাখ্যা দিতে হিমশিম খায়। তাই আমরা এখন বিকল্প বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে কথা বলবো। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আধুনিক গবেষকদের প্রস্তাবিত একটা একেবারে ভিন্নধর্মী আর বিমূর্ত অনুমান আমরা দেখব, যা আমাদের প্রাচীন কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। সাম্প্রতিক একটা বৈজ্ঞানিক গবেষণাপত্রে চমৎকার একটা নতুন মডেল তুলে ধরা হয়েছে। এই মডেলটা মূলত কোনো কাঠামোতে ব্যবহৃত সবচেয়ে ভারী পাথরের ওজনের ওপর ভিত্তি করে এবং সভ্যতার চক্রের ধারণা ব্যবহার করে এগুলো নির্মাণের একটা তারিখ গণনা করে। তো এই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে গিজার পিরামিড বা বালবেকের মতো স্থাপনাগুলো প্রচলিত ধারণার তুলনায় আরও কোটি কোটি বছর আগের। অবশ্য এটা সম্পূর্ণরূপে একটা গাণিতিক দাবি, যা কেবল একটা বৈজ্ঞানিক অনুমান হিসেবেই এখানে তুলে ধরা হলো। এই নতুন বৈজ্ঞানিক মডেলের পদার্থবিদ্যার আরেকটি মূল প্রস্তাবনা হল মহাজাগতিক সম্প্রসারণ তত্ত্ব। পুমাপুঙ্কু বা গিজায় পাথরগুলোর মাঝে একটা ব্লেডও ঢোকানো যায় না, এত নিখুঁত জোর। এই তত্ত্ব বলছে এটা শুধু তাদের মূল খোদাইয়ের সূক্ষ্মতা নয়, বরং লক্ষ লক্ষ বছর ধরে মহাজাগতিক পারমাণবিক প্রসারণের ফলে পাথরগুলো ফুলে গেছে, আর মাঝের ফাঁকা জায়গাগুলো সময়ের সাথে সাথে এই মাইক্রোস্কোপিক পর্যায়ে এসে সংকুচিত হয়ে গেছে। তো পুরো বিশ্লেষণ শেষে একটা উদ্দীপক প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রাচীন মানুষদের কি আসলে এমন কোনো প্রযুক্তিগত দক্ষতা ছিল যা আজ চিরতরে হারিয়ে গেছে, নাকি মহাকালের এই দীর্ঘ যাত্রায় স্বয়ং পদার্থবিদ্যার নিয়মগুলোই বদলে গেছে? উত্তর যাই হোক না কেন, প্রাচীন স্থাপত্যের এই বিস্ময়কর টিকে থাকার ক্ষমতা আমাদের চিরকালই অবাক করে রাখবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কৌতূহলকে আরও কিছুটা উস্কে দিয়েছে। এভাবেই আমরা ইতিহাসের আরও অনেক অজানা গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন।